আমাদের প্রথম সেশন আমরা এতটুকু পর্যন্ত কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম যে রিসার্চ ডিজাইনের স্টেপ বাই স্টেপ কিভাবে রিসার্চ ডিজাইন করতে হবে, লেআউট কি, প্ল্যানিং কি, সে বিষয়ে কথা হচ্ছিল। এখন আমাদের প্রথম সেশনের এক্সটেন্ডেড সেশন, সেশন 2। এখন আমরা আলোচনা করব টাইপস অফ রিসার্চ বেসড অন মেথডস। আমাদেরকে প্রথমে যে দুটি বিষয় জানতে হবে রিসার্চে, দুটো টার্ম, একটা হচ্ছে ম্যাথোডোলজি, অ্যানাদার ওয়ান ইজ মেথড। মেথোডোলজি হচ্ছে একটি আমব্রেলা টার্ম, দ্যাট মিনস একটা বড় অংশকে এনকম্পাস করে। সেই মেথোডোলজির আন্ডারে থাকে বেশ কয়েকটা মেথড। ওকে, যেমন আমরা মেথোডোলজিকে তিন ভাগে ভাগ করি। একটা বলি হচ্ছে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি, কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড মিক্সড রিসার্চ মেথড, অথবা আমরা যাই বলি না কেন। তো মেথোডোলজিকে যদি আমি একটু ভাঙি, যে আমি প্রথমে যদি হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি অথবা কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন নিয়ে কথা বলি। কোয়ালিটেটিভ শব্দটাকে যদি আমি একটু ভাঙার চেষ্টা করি, কোয়ালিটেটিভ মানে হচ্ছে এখানে গুণবাচক, আমি যদি একেবারে বাংলা করি সেটা হচ্ছে গুণবাচক। তার মানে হচ্ছে এখানে কোনো প্রকার সংখ্যাবাচক ডেটা থাকবে না, সংখ্যাবাচক ডেটা অ্যানালাইসিস থাকবে না। সচরাচর আমরা রিসার্চে দেখি যে ডেটা অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের খুবই ব্যবহার। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাকে কোনো প্রকার পরিসংখ্যানের গাণিতিক যে ব্যাখ্যা, পরিসংখ্যানের বা স্ট্যাটিস্টিক্সের যেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের দিকে আমাকে যেতে হবে না। কোয়ালিটেটিভ রিসার্চ অনেকটা আহ, কি বলা যায় যে ন্যারেটিভ ফোকাসড। আমরা যখন আলোচনা করব আমরা দেখব যে আমরা যদি বলি যে ইনডেপথ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, এথনোগ্রাফি, কন্টেন্ট অ্যানালাইসিস এবং কেস স্টাডি, এই পাঁচটা হচ্ছে মেথড। কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজির আন্ডারে এই পাঁচটা হচ্ছে মেথড। আরো অনেক কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনের অনেক মেথড আছে। আমি বেসিক্যালি পাঁচটা মেথড নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি ইনডেপথ ইন্টারভিউ এর কথা বলি, ইনডেপথ ইন্টারভিউ হচ্ছে আমি একজন ব্যক্তির কাছ থেকে বা 20 জন ব্যক্তির কাছ থেকে আমি 20 বা 25টা প্রশ্নের একটা প্রশ্নমালা থেকে আমি তার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি। এবং আমি আমার প্রিভিয়াস সেশনে বলেছিলাম যে এক একটা সাক্ষাৎকার হতে পারে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত হতে পারে। আবার 30 মিনিটেও একটা সাক্ষাৎকার, একটা ইন্টারভিউ শেষ হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে যে ওই ব্যক্তির কাছ থেকে আমি কতটা ইনডেপথ কথা পাচ্ছি, কথার ডিপ ডেপথ কেমন, তার ইন্টারভিউ কতটা কতটা ইনফরমেটিভ, কতটা ইনসাইটফুল, সে কতটা ভালোভাবে ন্যারেটিভটাকে বলতে পারছে। বা একজন গবেষক হিসেবে আমি, এটা এখানে আমার দক্ষতার পরিচয় যে আমি তার পেটের কথা, তার মগজের কথাটাকে আমি তার মুখের ভাষায় আনতে পারছি কিনা। ইনডেপথ ইন্টারভিউতে আমরা সেটা দেখতে চাই। যেমন আমরা বলেছিলাম যে বাংলাদেশে, আমি ইউএসএ আসার আগে একটা রিসার্চ প্রজেক্টের সাথে সংযুক্ত ছিলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটার অফিস হচ্ছে আগারগাঁয়ে। সেখানে আমরা দেখতে চাচ্ছিলাম এগ্রিকালচারাল মডার্নাইজেশন। আই মিন, ধান কাটার জন্য একটা হারভেস্টার মেশিন এসেছিল সেই সময়, এটা বাংলাদেশে তখন নতুন নতুন। আমরা জানতে চেয়েছিলাম যে হারভেস্টার মেশিন যারা ব্যবহার করেন, যে কৃষকরা, তারা আলটিমেটলি বেনিফিশিয়ারি হচ্ছেন কিনা। এই জন্য আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে যাদের কাছে হারভেস্টার মেশিন আছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউতে আমরা শুনতে চেয়েছি এই ব্যক্তির কিভাবে সে হারভেস্টার মেশিনটা কিনলো, কেনার ক্ষেত্রে তার কোনো লোনের প্রবলেম হয়েছে কিনা, সেই লোন সে কিভাবে পরিশোধ করে, তার বেনিফিট কি, তার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এই মেশিন কেনার কারণে তার অনেক কষ্টদায়ক কাজ কিভাবে সহজ হয়ে গেল। বা বাংলাদেশের যে ওয়েদার, সেখানে খুব বৃষ্টি হয়, প্রচন্ড রৌদ্র থাকে, এই দুই প্যাটার্নের ওয়েদারে তার হারভেস্টার মেশিন সার্ভাইভ করতে পারে কিনা, সেই ব্যক্তির
এত বড় একটা মেশিনের মেকানিক্যাল চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ গুলো সে কিভাবে অ্যাড্রেস করে। তার মানে হচ্ছে আমরা ওই ব্যক্তির কাছ থেকে ধরে ধরে আম, অনেকগুলি ন্যারেটিভ, অনেকগুলি ইন্টারভিউ, অনেকগুলি কোশ্চেনের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। সেটা কখনো আমি দেখেছি কখনো 30 মিনিটসে এনাফ ছিল, কখনো আমি নিজেও নিয়েছি 2 ঘন্টা 3 ঘন্টা, কারণ কারো কারো গল্প, কারো কারো কথা এত বেশি ছিল সেখানে যে কথা মানে কথার কি বলা যায়, কথার পিছনে কথা, যে সে একটা ইনফরমেশন আমাকে দিচ্ছে, তার সাথে আমি হয়তো আমার প্রশ্ন মালাই কোশ্চেনটা ছিল না বা কোয়েশ্চেনিয়ারে ছিল না, কিন্তু আমি তাকে আরো কোয়েশ্চেন করে সেটাকে আরো ইনসাইটফুল ইনফরমেশন ডকুমেন্টেশন করার জন্য আমরা নিয়ে আসছি। তাহলে এই যে আমি ব্যক্তির কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছি, অথবা আরেকটা হতে পারে ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ মানে হচ্ছে 5 জন বা 10 জনের একটা গ্রুপ, সেই গ্রুপে একজন গবেষক বসে কথা বলবে, সে একই সাথে 5-10 জন ব্যক্তির সাথে হচ্ছে আপনার তাদের মতামত নেবে। আপনার মতামত কি, রহিম চাচার মতামত কি, করিম চাচার মতামত কি, জরিনা খালার মতামত কি, কথার কথা মিস্টার কুদ্দুস সাহেবের মতামত কি, সে হচ্ছে আহ তার কাছ থেকে শুনতে চাবে। এখন আমি জানতে চাচ্ছি যে টিকটকের প্রভাব, আমার ইয়াং জেনারেশনের উপরে হচ্ছে টিকটকের প্রভাব আমি জানতে চাচ্ছি। সেখানে আমি হচ্ছে 10 জন গার্ডিয়ানকে নিয়ে বসলাম, যাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই হচ্ছে টিকটকে খুবই খুবই এক্সপার্ট, প্রত্যেকেই তাদের ছেলে মেয়েদের ব্যাপারে কথাগুলি বলছে। ফোকাস গ্রুপ ডিসকাশন, কোন একটা গ্রুপ ডিসকাশনে আপনি একটা আলোচনা করছেন। অথবা এথনোগ্রাফি। এথনোগ্রাফি মানে হচ্ছে একেবারে মিশে যাওয়া। যেমন আমি যদি একটা স্টাডি করতে যাই যে বাংলাদেশের আহ, লালন, যারা লালন চর্চা করেন, আমি একেবারে কুষ্টিয়া লালনের আখড়ায় গিয়ে 1 বছর থেকে সেখানকার যে ন্যারেটিভস সেটা আমি তুলে নিয়ে আসলাম একেবারে গল্পের মতো করে। এথনোগ্রাফি মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক বিষয়ে আপনাকে ডুব দিয়ে থাকতে হবে, তাদের সাথে খেতে হবে, তাদের সাথে চলতে হবে, হ্যান্ডশেক করা, তারা যখন গান বাজনা করে সে গান বাজনায় আপনি পার্টিসিপেট করা, পার্টিসিপেন্ট অবজারভেশন করা, অবজার্ভ করা, সাথে সাথে আপনাকে ফিল্ডের নোটগুলি লিখে রাখা, দীর্ঘ সময় ধরে একটা কমিউনিটির সাথে কাজ করা, তাদের মতো করে পোশাক যদি পরা যেতে পারে, তার মানে ওই গ্রুপ যেন মনে করে যে আপনি তাদেরই একজন, তখন এই কালচারাল অ্যানালাইসিসটা খুবই ইনসাইটফুল ওয়েতে তুলে ধরা যেতে পারে। ফোর্থ আমরা বলেছি কন্টেন্ট অ্যানালাইসিস। কন্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে যে আমি ডেটা কালেক্ট করছি না, অলরেডি ডেটা আছে। যেমন আমি ধরতে চাই যে বাংলাদেশের মব জাস্টিস নিয়ে আমি আমি একটা রিসার্চ করতে চাচ্ছি। এখন বাংলাদেশের মব জাস্টিসের নেচার নিয়ে আমি আলোচনা করবো যে বাংলাদেশে কি কি ধরনের মব জাস্টিস হয়। তো সেখানে আমার নিশ্চয়ই ডেটা কালেক্ট করা যেতে পারে যদি কেউ করতে চায়। আমি যদি পত্র পত্রিকায় বাংলাদেশে অলরেডি নিউজ পেপারে প্রকাশিত 10 বা 20টা মব জাস্টিসের ঘটনা আমি হচ্ছে কালেক্ট করলাম নিউজ পেপার থেকে, ওই নিউজ পেপার থেকে ঘটনাগুলিকে আমি হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে চাচ্ছি যে নেচারটা কি, প্রকৃতিটা কি, মব জাস্টিসের ধরনটা কি। সেটা হচ্ছে যে আমি আমার কন্টেন্ট অ্যানালাইসিস, যে কন্টেন্ট ধরে সেটাকে আমি হচ্ছে অ্যানালাইসিস করব। লাস্ট অফ অল হচ্ছে আমাদের কেস স্টাডি। কেস স্টাডি মানে হচ্ছে যে মনে করেন যে আপনি বাংলাদেশের নারী প্রবাসী যারা আছেন তাদের উপর আপনি এটা স্টাডি করছেন যে বিদেশে তাদের জীবন কেমন যাচ্ছে, তারা বিদেশে তাদের ভায়োলেন্স, নারী প্রবাসী শ্রমিক যারা, তাদের ভায়োলেন্স নিয়ে আপনি স্টাডি করছেন। আপনি 10 জন নারী শ্রমিকের সাথে 10 জনকে 10টা কেস ধরে আপনি 10 জনের হিস্ট্রি, 10 জনের গল্পটাকে আপনি অ্যানালাইসিস করলেন কেস স্টাডি। তার মানে হচ্ছে এখানে কোনো প্রকার সংখ্যাবাচক কিছু নেই, কোয়ালিটেটিভ মেথোডোলজি যেটা আমরা বলছি, বা আমি যদি ইন ডেপথ ইন্টারভিউ বলি সেটা হচ্ছে একটা মেথড, ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে একটা মেথড, আর আমি যদি ওভারঅল সবগুলিকে একসাথে বলার চেষ্টা করি সেটা হচ্ছে একটা মেথোডোলজি, যার নাম হচ্ছে কোয়ালিটেটিভ মেথোডোলজি অথবা কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন। তো সেখানে আমরা কি বিষয়ে ফোকাস করে থাকি কোয়ালিটেটিভ কাজের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে থিক ডেসক্রিপশন। থিক কথাটার মানে হচ্ছে আপনার আপনার হচ্ছে ইনসাইটফুল, অর্থাৎ সুগভীর আলোচনা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে লাইভড এক্সপেরিয়েন্স। লাইভড এক্সপেরিয়েন্স মানে হচ্ছে ওই ব্যক্তির জীবনের যে এক্সপেরিয়েন্স, সে একজন পার্সন হিসেবে সে যে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, তার জীবনের যে এক্সপেরিয়েন্সটা, তার স্ট্রাগলটা, তার চ্যালেঞ্জগুলি আমরা যেন তুলে আনতে পারি। থার্ড হচ্ছে ন্যারেটিভস। ন্যারেটিভস মানে হচ্ছে ব্যক্তির মুখ থেকে উচ্চারিত বাণী, যে সে যেভাবে কথাটা বলছে আমি ঠিক সেভাবে কোট আনকোট সেভাবেই হচ্ছে ব্যবহার করার চেষ্টা করব, উইদাউট এনি ডেমোগ্রাফিক ইনফরমেশন, লাইক তার নাম ব্যবহার করা যাবে না, তার বাড়ি কোথায় ব্যবহার করা যাবে না,
যেন এই ডেটা, আমি ওর গল্পটাকে নিয়ে আসবো কিন্তু ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করা যাবে না, ডিসার্নেবল করা যাবে না, তাকে ডিসার্ন করা যাবে না, তাকে ডিটেক্ট করা যাবে না, আইডেন্টিফাই করা যাবে না। আমি যদি বলি যে হচ্ছে আপনার 35 বছর বয়সী একজন মধ্যপ্রাচ্যের প্রবাসী নারী এই কথা বলেছেন, আপনি কি ওই নারীকে খুঁজে বের করতে পারবেন? পারবেন না। কিন্তু আমি যখন বলছি 35 বছর বয়সী মধ্যপ্রাচ্য, অথবা আপনি সৌদি আরবই বলে দেন কথার কথা, ওকে কেউ খুঁজে বের করতে পারবে না। কিন্তু আপনি যদি বলেন যে পটুয়াখালীর কোনো একটা গ্রামের নামটা বলে বলেন যে এই মহল্লায় থাকা মিসেস এই, উনি হচ্ছে এই দেশে থাকে, তাহলে তাকে সহজেই সবাই খুঁজে বের করতে পারবে। তার মানে হচ্ছে রিসার্চে আমাদেরকে এথিক্স খুব মেনটেন করতে হবে, যে কোনো ভাবেই যেন তার আইডেন্টিটিটা ডিসক্লোজ না হয়ে যায়। দিস ইজ মাই কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি অথবা কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন। সেকেন্ডলি হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেটা আমরা বলছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন। কোয়ান্টিটেটিভ হচ্ছে সংখ্যাবাচক, এখানে আমাকে স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিতে হবে, আমাকে ডেটা অ্যানালাইসিস করতে হবে পরিসংখ্যানের যে মডেল আছে সেই মডেল দিয়ে। সেখানে আমি, আপনারা আপনারা এখন হয়তো খুবই, যারা প্রাইমারি লেভেলে মানে পড়ছেন তারা একটু বড় হলে বা জানবেন, আমরা রিগ্রেশন করে দেখি, রিগ্রেশন করি, আমরা কাই স্কোয়ার করি, দেন হচ্ছে টি টেস্ট হয়, জেড টেস্ট হয়। এই টেস্টগুলির মাধ্যমে আমরা দেখতে চাই যে মানে ফেনোমেনাটা কি হচ্ছে। তো এখানে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনাকে, যেমন আমরা যদি বলি যে এখানে কি কি মেথড থাকতে পারে, নাম্বার ওয়ান ইজ সার্ভে। সার্ভে মানে হচ্ছে জরিপ। আপনি 50 বা 60টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু অপশন থাকবে, অপশন থাকবে। সার্ভে, তুই, আপনি হয়তো গল্প শুনবেন না, জাস্ট হচ্ছে তাকে বলবেন যে আপনি আপনি কি কোনো প্রকার ভায়োলেন্স ফেস করেন, সে বলবে ইয়েস অর নো। এবার আপনি কোশ্চেন করেন আপনি কি ধরনের ভায়োলেন্স ফেস করবেন, অপশন থাকবে ফিজিক্যাল ভায়োলেন্স, সাইকোলজিক্যাল ভায়োলেন্স, আপনার হচ্ছে আদার সর্ট অফ ভায়োলেন্স। দেন হচ্ছে সেটা অপশনে জাস্ট ক্লিক করে যাবে, এখানে আপনার ন্যারেটিভ থাকবে না। দিস ইজ সার্ভে। এক্সপেরিমেন্ট আমরা কি বলি? এক্সপেরিমেন্ট হচ্ছে দুইটা গ্রুপকে আলাদা করে, আপনার দুইটা গ্রুপের মধ্যে হচ্ছে আমি এটা কম্পেয়ার করে দেখতে চাই। যেমন আমি দেখতে চাচ্ছি যে আমি 20 জন বাচ্চার উপর এটা স্টাডি করতে চাচ্ছি। 20 জন বাচ্চা প্রত্যেকেই হচ্ছে আপনার ওয়েলদি ফ্যামিলি, এরা সবাই হচ্ছে রিচ ফ্যামিলির বাচ্চা, সবাই হচ্ছে বয়স হচ্ছে 5 বছর, এদের মধ্যে অন্য কোনো ডিফারেন্স নাই। এবার আমি 10 জন বাচ্চাকে হচ্ছে ভিটামিন 1 ক্যাপসুল খাওয়াচ্ছি, বাকি 10 জন বাচ্চাকে ভিটামিন 1 ক্যাপসুল খাওয়াচ্ছি না। আমি 1 বছর পরে দেখতে চাই যারা ভিটামিন 1 ক্যাপসুল খেয়েছে তাদের বেনিফিট কি হয়েছে বডিতে, ফিজিক্যাল বেনিফিট। দেন যাদেরকে আমি ক্যাপসুল খাওয়াইনি তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রানজিশন হয়েছে। দ্যাট মানে হচ্ছে আমি ভিটামিন 1 ক্যাপসুল কতটা কার্যকরী সেটা দেখার জন্য এই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। আমাদের মেডিকেল সায়েন্সে আপনার এই ধরনের এক্সপেরিমেন্ট রিসার্চ খুবই খুবই ইফেক্টিভ। যেমন আমরা যখন ভ্যাকসিন নিয়ে রিসার্চ করি, তখন আমরা দেখা যায় যে আগে আম, কখনো অ্যানিমেলের উপরে এটা এক্সপেরিমেন্ট করা হয়, কখনো আপনার কোনো হিউম্যান বডির উপরে এক্সপেরিমেন্ট করা হয়, তারপর এরা দেখতে চাই যে হচ্ছে ভ্যাকসিনের ইফেক্টিভনেসটা, ইফেক্টিভনেস কতটুকু। দেন হচ্ছে থার্ড হচ্ছে লংগিটুডিনাল স্টাডি। লংগিটুডিনাল স্টাডি হচ্ছে একই ব্যক্তিকে আমি হচ্ছে 5 বছর পর পর তার কাছ থেকে ডেটা কালেক্ট করছি। এই ব্যক্তির বয়স যখন 20 বছর ছিল, একবার তার কাছে ডেটা কালেক্ট করেছি যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আপনার 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 মতামত কি। সেই ব্যক্তির বয়স যখন 30 হয়েছে, সেই ব্যক্তির কাছে আমি আবার গিয়েছি, সেই ব্যক্তির বয়স যখন 40 হয়েছে তার কাছে আমি আবার গিয়েছি। তার মানে হচ্ছে যে লংগিটুডিনাল, দীর্ঘমেয়াদী আপনি হচ্ছে তার কাছে, একজন ব্যক্তির কাছে আহ, একই বিষয়ে একই প্রশ্ন করছেন, আপনি জাস্ট দেখতে চাচ্ছেন বয়স বাড়লে তার মাঝে অভিমতের পার্থক্য হচ্ছে কিনা। লংগিটুডিনাল স্টাডিজ। ওকে। দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্স এর কথা আমরা বলেছি যে আমরা স্ট্যাটিস্টিক্সে দেখতে চাই যে আমার দুটো চলকের মধ্যে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেখানে আমরা দেখতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন, যে যে ভেরিয়েবল, যে চলক অন্য কোনো ভেরিয়েবল বা চলকের উপর নির্ভরশীল নয়। আর ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভরশীল, যে চলক হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের উপর নির্ভরশীল। আমি দেখতে চাই যে হচ্ছে আহ আপনার সহজ কথায় যে এডুকেশন বাড়লে, শিক্ষা বাড়লে, শিক্ষা যদি কারো মানে ইয়ার্স অফ স্কুলিং যদি বাড়তে থাকে, তাহলে তার ইনকাম বাড়ে কিনা। একজন মেট্রিক পাশ করা ছেলের যে ইনকাম, কলেজ পাশ করা ইনকাম, আর হচ্ছে আপনার
বিশ্ববিদ্যালয়ে পাশ করা একজন পার্সনের ইনকাম, আমি দেখতে চাচ্ছি যে তার ইয়ার্স অফ স্কুলিং বাড়লে তার ইনকাম আর্নিংসটা বৃদ্ধি পায় কিনা। তাহলে আমি ধরে নিচ্ছি এডুকেশন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর্নিং হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমি ডেটা কালেক্ট করার পর দেখতে চাচ্ছি যে দুইটার মধ্যে কোনো প্রকার রিলেশনশিপ আছে কিনা, যে এডুকেশন ইনকামকে প্রভাবিত করে কিনা। দিস ইজ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো এখানে আমরা বলি হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে কজাল রিলেশনশিপ। কজাল কজাল মানে হচ্ছে কজ এবং ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। যদি আমি এডুকেশনকে ধরি এটা কজ, ইনকামকে ধরি একটা ইফেক্ট, তাহলে হচ্ছে আপনার কজাল রিলেশনশিপ, যে এডুকেশন কিভাবে ইনকামকে প্রভাবিত করে। স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস, এখানে আমি স্ট্যাটিস্টিক্স এর মডেল দিয়ে দেখাতে চেষ্টা করবো যে কিভাবে কজাল রিলেশনশিপটা হয়ে থাকে। থার্ড হচ্ছে আমার মিক্সড মেথড রিসার্চ, যেটা আমি খুব বেশি পছন্দ করি। যেমন আমার থিসিসেও ছিল মিক্সড মেথড রিসার্চ, যে আমি এখানে দুইটা বিষয়কে একসাথে কম্বাইন করি, যে আমি সার্ভেও করবো, আমি ইন্টারভিউ করবো। কখনো দেখা যায় যে শুধু সার্ভে করে আসলে আমার অনেক কিছু গ্যাপ থেকে যায়, অনেক ন্যারেটিভস আমি বুঝতে পারি না, বা শুধু ইন্টারভিউ নিলে আমি হয়তো অনেক পার্সেন্টেজ গুলো খুঁজে পাই না, বা অনেক অ্যানালিটিক্যাল যে ব্যাপারটা, যে আপনার যে ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্কগুলো সেটা আমি বের করতে পারি না। এজন্য হয় কি যে দুইটাকে পাশাপাশি করা, কখনো সার্ভে করা, সার্ভে পর ইন্টারভিউ করা, বা কখনো ইন্টারভিউ করা তারপরে সার্ভে করা, এটা করা যেতে পারে। তাতে এটা আমরা সোশ্যোলজির ভাষায় বা রিসার্চের ভাষায় আমরা বলি রোবাস্ট করা। রোবাস্ট মানে হচ্ছে আপনার কাজটাকে আরো বেশি মজবুত করা, স্ট্রেংথেন করা, এই হচ্ছে কথা। তাহলে আমরা টাইপস অফ রিসার্চ বেসড অন মেথডস যদি মোটা দাগে বলতে চাই, তাহলে তিন ভাগে আলোচনা করা যেতে পারে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন, কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, দেন হচ্ছে মিক্সড মেথড রিসার্চ ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিসার্চ অবজেক্টিভস। আমরা এর আগেও বলেছিলাম যে প্রত্যেকটা রিসার্চে যেমন একটা কোয়েশ্চেন থাকে, যে আমি রিসার্চের কি একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি গবেষণাটা করছি, তেমন রিসার্চে অবজেক্টিভ থাকা লাগবে, উদ্দেশ্য থাকা লাগবে, যে আমার রিসার্চের অবজেক্টিভটা কি, লক্ষ্যটা কি, গোলস কি, এইমস কি, পারপাস কি, সেটাই। সেখানে আমরা দেখতে চাইছি দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে তার ইম্প্যাক্ট কেমন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। তো আমরা কিভাবে রিসার্চ অবজেক্টিভ লিখতে পারি? রিসার্চ অবজেক্টিভ লেখার জন্য কিছু নির্দিষ্ট ফর্মুলা, ফর্মুলা আমি বলবো না, মানে ইউজুয়ালি যে স্টাইলটা একাডেমিয়াতে ফলো করা হয় সেটাই। যেমন আমরা বলছি টু এক্সপ্লোর, আমরা ইউজুয়ালি অবজেক্টিভ গুলো এভাবে শুরু হয়, টু এক্সপ্লোর আমি অনুসন্ধান করতে চাচ্ছি, টু অ্যাসেস আমি ইনভেস্টিগেট করতে চাচ্ছি, টু এক্সামাইন, এক্সামাইন মানে ঠিক এই ব্যাপারটাই, যে আমি দেখতে চাচ্ছি যে কোনো প্রকার কজাল রিলেশনশিপ আছে কিনা, একটা কার্যকরণ সম্পর্ক আছে কিনা, যেমন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্টকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা, টু ইনভেস্টিগেট। এইভাবে আমি যে টু, আমরা যখন টু এর পরে একটা ভার্ব যুক্ত করে দিচ্ছি, যেমন লক্ষ্যটাকে উদ্দেশ্যটাকে, সেটা আমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আপনার ডিটারমাইন করে দিচ্ছে, যে ইয়া দিস ইজ মাই গোল, this is my ambition, this is my purpose of my research. Okay, এখন ইউজুয়ালি এক্সপ্লোর শব্দটা কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়, যে আমি কারো লাইফ এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছি। কোয়ালিটেটিভ স্টাডিতে এক্সপ্লোর ওয়ার্ডটা ইউজ হয় অবজেক্টিভ লিখতে। অ্যাসেস, এক্সামাইন এবং ইনভেস্টিগেট, এগুলো মোস্ট অফ দ্য কেস আমরা দেখে আসছি যে কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয়, কজাল রিলেশনশিপ দেখানো হয়, বা দুটো ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন দেখানো হয়, সেখানে আপনার এভাবে আমরা অবজেক্টিভ লিখতে পারি, টু অ্যাসেস, টু এক্সামাইন, টু ইনভেস্টিগেট। আশা করি ব্র্যাকেটেও আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। কিছু এক্সাম্পল দিয়েছি আমরা, যেমন আমি যদি একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে চাই, আমার প্রথম যেটা আছে যে টু is one, to assess the relationship between the amount of time spent on social media and reported anxiety levels among teenagers. That means হচ্ছে আমি দেখতে চাচ্ছি আমাদের টিনেজাররা যে সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পেন্ড করে, ওই স্পেন্ডিং টাইমের সাথে তাদের অ্যাংজাইটি লেভেলের কোনো সম্পর্ক আছে কিনা। আমি এটা স্টাডি করে দেখতে চাচ্ছি, যে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে তার অ্যাংজাইটি লেভেল বাড়া বা কমতে পারে কিনা। এটা হচ্ছে আমার স্টাডির একটা আলোচ্য বিষয়। তো সেখানে আমি টু অ্যাসেস আমি বলে দিয়েছি যে আমি এটাকে ইনভেস্টিগেট করতে চাই। অ্যাসেস এক ধরনের ইনভেস্টিগেট করা, আমি দেখতে চাচ্ছি, আমি আমি জানতে চাচ্ছি। দেন আমি এটাকে এক্সামাইন লিখতে পারি। আর একটা রিসার্চ অবজেক্টিভ আমার এখানে লেখা আছে, টু এক্সামাইন দ্য ইফেক্ট অফ সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড অন চিলড্রেন্স একাডেমিক পারফরমেন্স, যে বাবা অথবা মা যে কোনো একজন অ্যাবসেন্ট, ডিভোর্সড হতে পারে, সেপারেটেড হতে পারে,
সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ডের সন্তানদের একাডেমিক পারফরমেন্স কেমন সেটা আমি দেখতে চাচ্ছি। যে তাহলে আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড, যে বাবা অথবা মা আম, মানে একজন থাকে আর একজন অ্যাবসেন্ট থাকে, এবং এটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একাডেমিক পারফরমেন্স। ঠিক একইভাবে আমার পূর্ববর্তী যেটা ছিল, যে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির অতিবাহিত সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর অ্যাংজাইটি লেভেল হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক থার্ড আমরা যদি বলি, যে থার্ড যেটা বলা আছে, এটা কোয়ালিটেটিভ রিসার্চের একটা অবজেক্টিভ বলতে পারেন, টু এক্সপ্লোর দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া ইন আইডেন্টিটি কনস্ট্রাকশন এমন টিনেজার্স ইন ঢাকা সিটি। একে কিভাবে আমি দেখতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে একজন ব্যক্তির হচ্ছে আইডেন্টিটি কনস্ট্রাকশন হয় ঢাকা সিটি। এটা আপনি ইনডেপথ ইন্টারভিউর মাধ্যমে নিয়ে নেওয়া যেতে পারে। এক্সপ্লোর দিয়ে যে অবজেক্টিভ শুরু হয়, বেসিক্যালি আমরা চেষ্টা করি এটাকে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনে রাখার জন্য। রিসার্চ কোয়েশ্চেন নিয়ে আমার আলোচনা কিছুটা হয়েছিল। রিসার্চ কোয়েশ্চেন আমরা বলেছিলাম যে কিভাবে ফর্মুলেট করতে হয়, কিভাবে এটা রিসার্চ কোয়েশ্চেনকে মেক করতে হয়। রিসার্চ কোয়েশ্চেন মেক করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা যেন অনেক বেশি ফোকাসড থাকে, অর্থাৎ এই কোয়েশ্চেন পরে যেন যে কেউ বুঝতে পারে যে হ্যাঁ, এই কোশ্চেনটা থেকে সে এই রিসার্চ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বের করতে চাচ্ছে। ফোকাসড। এটা এলোমেলো হলে হবে না, একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড স্পেসিফিক কোয়েশ্চেন হইতে হবে, দ্যাট গাইডস এ রিসার্চ স্টাডি। যে যে কোয়েশ্চেন আপনার রিসার্চকে গাইড করবে। প্রেসাইজ অ্যান্ড আনঅ্যাম্বিগিউয়াস স্টাডি, অবশ্যই প্রেসাইজ হতে হবে এবং আনঅ্যাম্বিগিউয়াস হতে হবে। আনঅ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে ক্লিয়ার, যেটা পড়লে আপনাকে অনেক বেশি থট প্রভোক করতে হবে না, সহজ শব্দে আপনি বুঝে যেতে পারবেন যে এই ব্যক্তি রিসার্চের মাধ্যমে এই ব্যাপারটাকে দেখতে চাচ্ছে। সেটা নিয়ে আপনাকে এবার 2 দিন টানা পড়াশোনা করা লাগবে না, প্রেসাইজ হয়ে যাবে। প্রেসাইজ মানে হচ্ছে খুব বেশি সুনির্দিষ্ট থাকা, যে এলোমেলো না থাকার। আপনি কি জানতে চাচ্ছেন সেটার জন্য রিডার এক বাক্যে পড়ে বুঝতে পারে। Hopefully, আপনারা বুঝতে পেরেছেন। It defines what the researcher aims to investigate and sell the direction of data collection and analysis. আপনার রিসার্চের যে কোয়েশ্চেন থেকে সেটি আপনাকে গাইড করবে আপনার ডেটা কালেকশনটা কেমন হবে এবং ডেটা অ্যানালাইসিসটা কেমন হবে। এবং অলসো আমরা এটাও বলে থাকি যে ওয়েল formulated research question helps in identifying research objectives and selecting an appropriate methodology. কখনো কখনো আপনার রিসার্চ কোয়েশ্চেন আপনাকে গাইড করবে যে আপনি কোন ধরনের রিসার্চ অবজেক্টিভ নেবেন এবং আপনার ম্যাথোডোলজি কি হবে। আপনি কি কোয়ালিটেটিভ ডিজাইনে যাবেন নাকি আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনে যাবেন। তো সেখানে আমরা কোয়েশ্চেন নানাভাবে, ইউজুয়ালি যেভাবে কোয়েশ্চেন করা হয় হোয়াই দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে। হোয়াই দিয়ে আমরা ইউজুয়ালি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বা কোয়ান্টিটেটিভ রিসার্চের কোয়েশ্চেন গুলো করে থাকি, যেমন অ্যাসোসিয়েশন, কজাল রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হাউ দিয়ে ইউজুয়ালি আমরা চেষ্টা করি যে যেখানে ইনডেপথ ইন্টারভিউ, ফোকাসড ডিসকাশন, যেখানে ন্যারেটিভ থাকবে, গল্প থাকবে, সেই মানে স্টাডিগুলোতে আমরা চাই যে হাউ দিয়ে কোশ্চেন মেক করা হয়, সেখানে এক্সপ্লোরেটিভ এবং ডেসক্রিপটিভ হয়। তার কিছু উদাহরণ আমি নেক্সট স্লাইডে, আমার এই স্লাইডে আছে, যে এখানে কিছু কোয়েশ্চেন আছে, যে সেই কোয়েশ্চেন গুলি আপনারা হয়তো এক পলক দেখলে বুঝে যাবেন যে রিসার্চ কোয়েশ্চেন কিভাবে করতে হয়। যেমন আমি জাস্ট 2টা কোশ্চেনের উদাহরণ দিচ্ছি এখানে। হোয়াই ডু অ্যাডোলেসেন্ট রিলাই অন সোশ্যাল মিডিয়া টু শেপ দেয়ার সেলফ আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস। যে আমি জানতে চাচ্ছি অ্যাডোলেসেন্টরা কেন হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি নির্ভর করে তাদের সেলফ আইডেন্টিটিকে শেপ করার জন্য, সোশ্যাল ইন্টারাকশনকে শেপ করার জন্য। তারপরে হচ্ছে এটা আমার একটা রিসার্চ কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনের উত্তর জানতে চাচ্ছি যে অ্যাডোলেসেন্টরা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এত বেশি নির্ভরশীল। বা আমি আরেকটা কোশ্চেন এখান থেকে টাচ করতে পারি, সেটা থার্ড কোয়েশ্চেন, হাউ ডাজ অনলাইন লার্নিং ইনফ্লুয়েন্সেস একাডেমিক পারফরমেন্স এন্ড স্টুডেন্ট এনগেজমেন্ট ইন হায়ার এডুকেশন। যে অনলাইন লার্নিং কিভাবে হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে পারফরমেন্স এবং এনগেজমেন্টের ক্ষেত্রে রোল প্লে করে। সেটা যদি হাউ দিয়ে করেছে সেটা আমার হতে পারে কোয়ালিটেটিভ। হোয়াই দিয়ে করলে মোস্ট অফ দ্য কেস, হোয়াই দিয়ে কোশ্চেন করা মানে মোস্ট অফ দ্য কেস আমি বলবো সেটা কোয়ান্টিটেটিভ দিকেই আপনার আহ, হেলানো থাকে, যে হোয়াই দিয়ে কোশ্চেন মানে হচ্ছে আমরা এখানে একটা কজ এফেক্ট রিলেশনশিপ দেখতে চাচ্ছি। দেন আমার খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি? অ্যাজাম্পশন মানে হচ্ছে অনুমান করে নেওয়া যে আমার রিসার্চের আউটকাম কি হতে পারে। যেমন আমরা অনুমান করে নিতে পারি যে মায়ের শিক্ষা যদি ভালো থাকে তাহলে মেয়েদের শিক্ষিত হওয়ার পসিবিলিটি বাড়ে। বা আমরা হাইপোথিসিস ধরে নিতে পারি যে কারো যদি এডুকেশন বেশি থাকে, মানে ইয়ার্স অফ স্কুলিং যদি কারো বেশি থাকে তাহলে তার ইনকাম বেশি হবে। সেটা আমার হাইপোথিসিস, আমার অ্যাজাম্পশন। ওকে। সেই অ্যাজাম্পশনটা কখনো কখনো আমার
এই হাইপোথিসিস দেখা গেল যে আমার হাইপোথিসিস ছিল যে ইনকাম, এডুকেশন বাড়লে ইনকাম বাড়বে। কিন্তু আমি ডেটা কালেক্ট করে দেখলাম যে না, আপনার হচ্ছে অনেক পার্সন আছে যারা এডুকেশন খুবই কম কিন্তু সে আদার্স মেকানিক কাজ করে বা টিকটক করে বা সোশ্যাল মিডিয়ায় খুব এক্সপার্ট, সেই সব করে অনেক টাকা ইনকাম করছে। আর আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা হচ্ছে বিএ পাস এম এ পাস করে বসেছে, দে আর বেকার। কারণ হচ্ছে আমার যে হাইপোথিসিস ছিল সেই হাইপোথিসিস আমার ডেটা হচ্ছে কি করছে না, আপনার আমার ডেটা সাপোর্ট করছে না, আমার হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে, তাই না? তারপরে হচ্ছে যে আমরা একটা হাইপোথিসিস করে নেই, যে মানে আমি আমার হাইপোথিসিসে লিখেছিলাম যে নলেজের সাথে, এইচআইভি নলেজের সাথে এইচআইভি রিস্ক পারসেপশনের একটা সম্পর্ক আছে। এটা মানে রিসার্চ করে যাওয়ার আগে মানে আমরা বিভিন্ন লিটারেচার যখন পড়ি তখন একটা একটা প্রেডিকশন করা যেতে পারে, এটা অ্যাজাম্পশন করা যেতে পারে। হাইপোথিসিস হচ্ছে কি টেস্টেবল প্রেডিকশন। টেস্টেবল কথাটার মানে হচ্ছে আপনাকে, আপনি এখনো জানেন না, টেস্ট করবেন, এক্সপেরিমেন্ট করবেন, আপনার ডেটা আসার পরে আপনি টেস্ট করে দেখবেন। প্রেডিকশন, আপনি প্রেডিকশন করছেন, এটা অ্যাজাম্পশন করছেন যে হ্যাঁ এমনটা হতে পারে, বাট ইউ আর নট শিওর, ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। টেস্ট মানে হচ্ছে এক্সপেরিমেন্ট, ইনভেস্টিগেট, ইয়েট টু বি ইনভেস্টিগেটেড, আপনাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে, বাট আপনি একটা অ্যাজাম্পশন করছেন, এটা প্রেডিকশন করছেন। হোয়াট ইউর হোয়াট ইউ এক্সপেক্ট টু হ্যাপেন ইন ইউর স্টাডি, যে আপনার আপনার স্টাডিতে কি এক্সপেক্ট করছেন যে কি হতে পারে। বলছি প্রেডিক্টিং স্পেসিফিক ইফেক্ট অর রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আপনি বলছেন যে আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমার একটা সম্ভাব্য এই ধরনের একটা রিলেশনশিপ থাকতে পারে, বাট আই এম নট শিওর, এটা আমাকে টেস্ট করে দেখতে হবে। যেমন আমি বলছি যে আমার আপনার এখানে যে আমি বললাম যে চিলড্রেন রেজড ইন সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড উইল হ্যাভ লোয়ার একাডেমিক অ্যাচিভমেন্ট কম্পেয়ার টু চিলড্রেন রেজড ইন টু প্যারেন্ট হাউসহোল্ড। আমার একটা অ্যাজাম্পশন হচ্ছে যে বাচ্চারা আপনার হচ্ছে একজন প্যারেন্টের সাথে বাবা অথবা মা মানে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে বড় হয়, তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট কিছুটা অবনতি হয়। যারা হচ্ছে দুইজন বাবা মাকেই পায় তাদের একটু বেটার হয়, তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট ভালো হয়, এটা আমার অ্যাজাম্পশন। আমার সেই অ্যাজাম্পশন আমাকে টেস্ট করে দেখতে হবে যখন আমার ডেটা আসবে। আমার অ্যাজাম্পশন রিজেক্ট হতে পারে, আমার হাইপোথিসিস অ্যাকসেপ্ট হতে পারে, আবার রিজেক্ট হতে পারে, সেটা হচ্ছে আমার হাইপোথিসিস। আর বলে রাখা ভালো, রিসার্চ হাইপোথিসিস আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রেই হয়, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা রিসার্চ হাইপোথিসিস অতটা ইউজ করি না। কোয়ান্টিটেটিভ যেখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকবে। নাও আমাদের যখন এই কাজগুলো হয়ে যাবে, আমার রিসার্চ কোয়েশ্চেন হয়ে গেল, রিসার্চ অবজেক্টিভ হয়ে গেল, হাইপোথিসিস রেডি হয়ে গেল, সব ম্যাথোডোলজি মোটামুটি যখন কিছুটা ধারণা হয়েছে আমার, তখন আমার একটা বড় কাজ করতে হয়, বা এই কাজটা বলা যেতে পারে যে আপনি একদম শুরুতেও করতে পারেন। লিটারেচার রিভিউটা আমি বলবো যে প্রথমেই করা, মানে এই যে কোয়েশ্চেন, অবজেক্টিভ, হাইপোথিসিস, থিওরি, ম্যাথোডোলজি এগুলি করার আগেও রিসার্চের মানে একটা বড় জায়গা, যে আপনি যখন টপিক সিলেক্ট করবেন টপিকের পরেই সেকেন্ড কাজ হচ্ছে আপনার লিটারেচার রিভিউ করা। সেটা আমি আমার ডিজাইন বলেছিলাম যে আমার সেকেন্ড কাজ, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার লিটারেচার রিভিউ করা, যে আমার আগে এই বিষয়ে যারা কাজ করে গিয়েছেন তাদের কাজগুলিকে একটু পরে দেখা, একটু স্টাডি করে দেখা। বলেছিলাম যে আপনি যদি রোহিঙ্গা রেফিউজিদের উপরে কাজ করতে যান তাহলে দেখবেন যে রোহিঙ্গাদের উপরে যারা এর আগে আর্টিকেল পাবলিশ করেছে, বই লিখেছে, তাদের আর্টিকেল গুলি আপনি পড়তে পারেন, তাদের বইগুলি পড়তে পারেন, আপনি নিউজ পেপারের এডিটোরিয়াল রাইটিংস গুলি দেখতে পারেন। সেখানে আপনার হচ্ছে ধারণা পাবেন, যে আপনি নিজের ডিরেকশন পাবেন যে কিভাবে কাজ করবেন। তো লিটারেচার রিভিউতে আমরা কি বলি? লিটারেচার রিভিউ হচ্ছে রিভিউইং এক্সিস্টিং রিসার্চ স্টাডিজ, থিওরিজ এন্ড পাবলিকেশন, যে এক্সিস্টিং আছে স্কলারলি ওয়ার্ল্ডে, এই কাজগুলিকে আপনি স্টাডি করে দেখতে পারেন। ওভারভিউ অফ প্রিভিয়াস স্টাডিজ, প্রিভিয়াস স্টাডিগুলিকে ওভারভিউ করা। বিল্ড আপন এক্সিস্টিং নলেজ, অলরেডি যে নলেজটা বিল্ড আপন প্রতিষ্ঠিত, সেই নলেজটার উপরে বেস করে আপনি নতুন কিছু অ্যাড করতে হবে। এমন না যে আপনি একেবারে মানে এই এই দুনিয়াতে এক্সিস্ট করে না, এই স্কলারলি ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না এমন কোনো কিছু নিয়ে স্টাডি করা যাবে না। মানে হচ্ছে যে অলরেডি এই বিষয়ে কাজ হয়েছে, অলরেডি রোহিঙ্গা রেফিউজিদের উপরে কাজ হয়েছে, আপনি নতুন করে তার সাথে একটা লেয়ার যুক্ত করতে চাচ্ছেন যে হ্যাঁ, আমি তো দেখেছি যে রোহিঙ্গাদের উপরে এইচআইভি এইডস নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু রোহিঙ্গাদের নারী পুরুষ ভেদে যে এইচআইভি এইডস এর নলেজের পার্থক্য হতে পারে এটা নিয়ে কাজ হয় নাই, সো আমি হচ্ছে এই বিষয়ে কাজ করতে চাচ্ছি। তার মানে হচ্ছে এক্সিস্টিং নলেজের সাথে আপনি একটা লেয়ার যুক্ত করছেন, একটা সার্কেল যুক্ত করছেন, নিউ নলেজ, অলসো ইটস জেনারেটিং এ নিউ নলেজ। দেন আমরা বলবো যে সিনথেসাইজিং প্রিভিয়াস স্টাডিজ। আমি যখন 20টা আর্টিকেল পড়ে ফেলি, আমি যখন 40টা পেপার পড়ে ফেলি, তখন আমাকে কি করতে হয়?
আমাকে এই 20টা বা 40টা আর্টিকেল বা আমার ম্যানুস্ক্রিপ্টের ফাইন্ডিংস গুলিকে আমাকে সিনথেসাইজ করতে হবে। সিনথেসাইজ মানে হচ্ছে একটার সাথে আরেকটাকে সামঞ্জস্য করে আমাকে একটা মানে আলোচনাটাকে একটা একটা চ্যাপ্টার লিখতে হয়, সিনথেসাইজ করতে হয় যে প্রিভিয়াস স্টাডিজে কি ছিল। লাস্ট অফ অল হচ্ছে আইডেন্টিফাইং গ্যাপস ইন প্রিভিয়াস রিসার্চ। আমি যখন অনেকগুলো মানে লিটারেচার পড়ে ফেলি তখন আমি বুঝতে পারি যে এই বিষয়ে অনেক কাজ হয়েছে, বাট এই জায়গাটাতে একটা গ্যাপ আছে। যে এইচআইভি এইডস নিয়ে অনেক কাজ হয়েছে, বাট নারী পুরুষ ভেদে যে নলেজের পার্থক্য হতে পারে সে বিষয়ে কাজ হয় নাই। এখানে একটা গ্যাপ আছে, রিসার্চ গ্যাপ আছে, আমি এই গ্যাপটা ফিল আপ করতে যাচ্ছি। ঠিক আছে কথা? তাহলে লিটারেচার রিভিউ অনেক ক্ষেত্রে আমাদেরকে গাইড করে, আমাদেরকে ডিরেকশন দেয়। আমরা বলি যে আমি যখন সিদ্ধান্তহীনতায় ভুগি, ডিসাইডোফোবিয়া, ডিসিশন নেওয়ার ভয় যে আমি কি করব আমি বুঝতে পারছি না, আমি কি থিওরি নিব, আমি কোন ধরনের ম্যাথোডোলজি নিয়ে কাজ করব, আমার রিসার্চ কোয়েশ্চেন কি হবে, হাইপোথিসিস কি হবে, আই এম নট শিওর, তখন আমার জন্য আমার একেবারে ফ্ল্যাশিং লাইট আমি বলবো যে হয়ে দাঁড়ায় লিটারেচার রিভিউ। আপনি 10টা লিটারেচার পড়েন, দেখবেন যে আপনার সকল ধরনের সিদ্ধান্তহীনতা কেটে যাবে, আপনার ডিসাইডোফোবিয়া কেটে যাবে, আপনি এটা গাইডলাইন পাবেন যে আপনি কিভাবে কাজটাকে ফরওয়ার্ডিং করতে পারেন। দিস ইজ দিস দ্য পাইভটাল রোল অফ লিটারেচার রিভিউ। এবং খুবই চমৎকার, যত লিটারেচার পড়বেন তত নলেজ, আপনার হচ্ছে নলেজের লেয়ার বাড়বে। লাস্ট অফ অল, আমি যদি একেবারে আজকের সেশনের একটা সারমর্ম টানি যে আমাকে কিভাবে রিসার্চের ডিজাইনটা করতে হয়। ডিজাইন আমরা বলছি যে ডিজাইন মানে হচ্ছে ওভারঅল প্ল্যান অফ এ স্টাডি ফর কালেক্টিং ডেটা। মানে ডিকসন এর বই সেটা বলা ছিল যে আমি ওভারঅল প্ল্যান, ডিজাইন ডিজাইন মানে হচ্ছে আপনার পুরো রিসার্চের একটা ওভারঅল প্ল্যান থাকবে, কিভাবে ডেটা কালেক্ট করবেন, কি মেথোডোলজি নেবেন, কিভাবে ডেটা অ্যানালাইসিস করবেন। সেটা আমরা যখন রিসার্চ প্রপোজাল লিখি, রিসার্চ প্রপোজাল মানে হচ্ছে যে আপনার এই ডিজাইনটাকে পুরো মানে আপনার পুরো ডিজাইনটাকে আপনি যখন লিপিবদ্ধ করেন। প্রপোজাল মানে হচ্ছে শুধু ডেটা কালেকশনটা বাদ দিলে বাকি যেটা থাকে, রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ, হাইপোথিসিস, লিটারেচার রিভিউ, থিওরি, মেথোডোলজি, সবকিছু থাকবে, ডেটাটা থাকবে না। যে মানে ডিজাইন, নকশা, লেআউট, যে আমি এই পথে হাঁটবো, আমি এইভাবে ডেটাটাকে অ্যানালাইসিস করব, আমি এই থিওরি অ্যাপ্লাই করব, এই হচ্ছে আমার ম্যাথোডোলজি, তখন এটা রিসার্চ প্রপোজাল সেটা আমরা বলি। প্রপোজাল তখন আপনি ডেটা কালেক্ট করবেন, ডেটা কালেক্ট করার পর যখন অ্যানালাইসিস করবেন তখন আপনার হয়ে যাবে রিসার্চের রিপোর্ট। রিসার্চের রিপোর্ট থেকে আপনি থিসিস করতে পারেন, পাবলিকেশন করতে পারেন, বই লিখতে পারেন, ইটস আপ টু ইউ। আমরা বলছি যে এখানে ডিজাইনে কি আছে, ডিটারমাইনিং মেথড, আপনি কোন মেথড নিয়ে কাজ করবেন। আপনার মেথড আছে সিলেক্টিং স্যাম্পলিং স্ট্র্যাটেজি। স্যাম্পলিং স্ট্র্যাটেজি নিয়ে আমার আলোচনা খুব একটা করা হয়নি, এখন আমি আলোচনা করছি। এখন মনে করেন আমি রোহিঙ্গা ক্যাম্পে গেলাম, এখন আমার পপুলেশন আছে প্রায় 10 লক্ষ। আমি কি 10 লক্ষ লোকজনের কাছ থেকে ডেটা নিব? না। তাই না? আমি যদি 200 জনের কাছ থেকে তথ্য নিতে পারি, তাহলে আমার 10 লক্ষ পপুলেশন হচ্ছে দেয়ার পপুলেশন, বাট আমি কি, আমি যতজনের কাছ থেকে ডেটা নিচ্ছি দে আর মাই স্যাম্পল, দে আর মাই স্যাম্পল। যেমন আমি যদি 1 হাঁড়ি ভাত রান্না করি, আমার ভাতটা সিদ্ধ হয়েছে কিনা আমাকে কি প্রত্যেকটা ভাত কি টিপি টিপি দেখতে হয়? তাহলে কি ভাত রান্না হবে? হবে না। তাহলে হচ্ছে আপনি একটা বা দুটো ভাত আপনি হচ্ছে উম, দেখতে পারেন যে টেস্ট করে দেখতে পারেন যে হ্যাঁ ভাতটা বয়েল হয়েছে কিনা। তার মানে হচ্ছে যে একটা রোহিঙ্গা ক্যাম্প, আমি যখন গেছিলাম তখন 20টা ক্যাম্প ছিল, আমি 3টা ক্যাম্পে কাজ করেছি। আমাকে আমার আমার পপুলেশন ছিল 20টা ক্যাম্প না, আমার পপুলেশন ছিল 3টা ক্যাম্প। এবার 3টা ক্যাম্পে ধরে নিচ্ছে যে আপনার কথার কথা যে আপনার আমার যদি 50-60 হাজার করেও ধরি, 50 করে ধরলে 1.5 লক্ষ পপুলেশন। তবে 1.5 লক্ষ পপুলেশন থেকে আমাকে বেছে বেছে কিছু লোকজনের কাছ থেকে ডেটা কালেক্ট করতে হয়েছে। তাহলে হচ্ছে স্যাম্পলিং স্ট্র্যাটেজি, আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন। আপনি কি র্যান্ডমলি কালেক্ট করবেন যে যাকে পাই তার কাছ থেকে নিব, নাকি হচ্ছে পারপাজিভ যে আমি এটা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি যে আমি হ্যাঁ আমি এই উদ্দেশ্য যে ফুলফিল করতে পারে তার কাছ থেকে আমি ডেটা কালেক্ট করবো। কারণ আমি এইচআইভি নিয়ে স্টাডি করতে যাচ্ছি, কারণ আমি এমন কারোর কাছ থেকে ডেটা কালেক্ট করতে গেলাম যে জীবনে এইচআইভি শুনেই নাই, তাহলে তো ওই ডেটা আসলে কালেক্ট করে লাভ নাই, তাই না? তাহলে আমার স্যাম্পলিং স্ট্র্যাটেজি ছিল যে পারপাজিভ স্যাম্পলিং স্ট্র্যাটেজি, যে অ্যাটলিস্ট এইচআইভি সম্পর্কে, এইচআইভি সে শুনেছে, এইচআইভি সম্পর্কে সে কিছুটা জানে, আহ, ওই ব্যক্তির কাছ থেকে ডেটা কালেক্ট করা। যে মাঠে ঘাটে মানুষ পাইলে আমার নিয়ে নিলাম, সেটা করলে হবে না আমার কাছে মনে হয়। ওকে, দেন হচ্ছে আইডেন্টিফাই ইউনিট অফ অ্যানালাইসিস। আপনি আপনার স্টাডি ইউনিট অফ অ্যানালাইসিসটা কি, সেটা হতে পারে কোনো ব্যক্তি। যেমন আপনি যদি যখন পপুলেশন নিয়ে স্টাডি করবেন, অবশ্যই আপনার ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে পার্সন। আপনি যখন আপনি যেমন আমাদের অ্যানথ্রোপোলজিতে অনেক কালচারাল আর্টিফেক্ট নিয়ে কাজ হয়, যেমন যারা প্রত্নতাত্ত্বিক কাজ করেন, আর্কিওলজিতে কাজ করেন,
তখন আপনার ইউনিটিভ অ্যানালাইসিস হচ্ছে যে আর্টিফ্যাক্ট, যারা ভাস্কর্য নিয়ে কাজ করে তাদের জন্য ইউনিটিভ অ্যানালাইসিস হচ্ছে ভাস্কর্য। বা যারা কন্টেন্ট অ্যানালাইসিস করে তাদের জন্য আর্টিফ্যাক্ট হচ্ছে নিউজ পেপারের এক একটা কন্টেন্ট। ঠিক আছে কথা? তাহলে আমার ইউনিটিভ অ্যানালাইসিস পার্সন হতে পারে, আমার আর্টিফ্যাক্ট হতে পারে, নানাবিধ বিষয় হতে পারে। কখনো কখনো এনিমেলও হতে পারে, যেমন কেউ মনে করেন যে আপনার এনিমেল সায়েন্সের পার্সন, সে হয়তো বা আমাদের ডোমেস্টিক অ্যানিমেল নিয়ে স্টাডি করে, তাহলে তার জন্য সে যেই ডোমেস্টিক অ্যানিমেল নিয়ে স্টাডি করছে সেটা হতে পারে তার জন্য ইউনিট অফ অ্যানালাইসিস। আপনি আপনার স্টাডি ইউনিট কি, একক কি, একক রোহিঙ্গা পপুলেশনের একক হচ্ছে এক একজন পার্সন হচ্ছে আমার ইউনিট অফ অ্যানালাইসিস। ঠিক আছে কথাটা, ইউনিট অফ অ্যানালাইসিস। দেন থার্ডলি হচ্ছে স্টাডি সেটিং। স্টাডি সেটিং, আপনি কোন সেটিং এ কাজ করতে যাবেন। আপনি কি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন নাকি সুন্দরবনের ওই ম্যানগ্রোভ ফরেস্টের মুন্ডা এথনিক কমিউনিটিতে কাজ করবেন, আপনার স্টাডি সেটিং। ডিটারমাইনিং স্টাডি পপুলেশন, আপনার পপুলেশন কারা হবে। এখন আপনার রোহিঙ্গা ক্যাম্পে ক্যাম্প আছে 20টা, হয়তো 20টা ক্যাম্পে কাজ করছেন, আমি কাজ করি 3টা ক্যাম্পে, আমার পপুলেশন হচ্ছে 3টা ক্যাম্পের মানুষজন। এবার 3টা ক্যাম্পের সবার কাছ থেকে তো আমি ডাটা কালেকশন করছি না, সেখান থেকে আমি 3টা ক্যাম্পে বড় জোর মনে করেন 100 করে ধরলাম, আমি 300 জনের কাছ থেকে ডাটা কালেক্ট করছি। তাহলে এই 300 জন হচ্ছে আমার স্যাম্পল। মানে সেটিং, স্টাডি সেটিং, ডিটারমাইনিং পপুলেশন এবং স্টাডি স্যাম্পল। ফিফথ হচ্ছে মেজার ভেরিয়েবল। আপনি ভেরিয়েবল মানে হচ্ছে আমি কি কি বিষয় হচ্ছে নিয়ে যখন কোয়েশ্চেনিয়ার মেক করবেন তখন বুঝবেন। আপনার কোয়েশ্চেনিয়ারে আপনার চলকগুলি থাকতে হবে, যেমন আমরা বলি যে ইনকাম, এডুকেশন, অকুপেশন, জেন্ডার, এজ, রিলিজিয়ন, এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো নিঃসন্দেহে ভেরিয়েবল চলক। এবার হচ্ছে এইচআইভি নলেজ। আপনি এইচআইভি নলেজকে মাপতে চাচ্ছেন যে আপনি এইচআইভি সম্পর্কে জানেন কিনা, জানলে আপনি কার কাছ থেকে জেনেছেন, আপনি কিভাবে জেনেছেন। কথার কথা, এই যে আপনি মেপে মেপে দেখছেন যে কোশ্চেন গুলি করছেন, আপনার এক একটা কোশ্চেন হচ্ছে এক একটা ভেরিয়েবলের মতো করে কাজ করবে। এখানে আপনার একটা চেক, এটাকে আমরা যদি সার্ভে করেন, সার্ভে করলে সেটাকে আমরা বলি কোয়েশ্চেনিয়ার। আপনি যদি ইন্টারভিউ নেন, ইন্টারভিউতে যে মানে প্রশ্নের লিস্ট থাকে সেটাকে আমরা বলি চেক লিস্ট। অথবা ইন্টারভিউ প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে আপনি কোন কোয়েশ্চেনের পরে কোন কোয়েশ্চেন করবেন সেই যে ধারা বিবরণী থাকে, এটাকে বলে ইন্টারভিউ প্রোটোকল। দেন ডেটা কালেকশন, আপনাকে কি সবগুলো মেনটেন করা হয়ে গেলে ডেটা কালেকশন করে নিয়ে আসতে পারবেন। লাস্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যানালাইজ করে রিলেশনশিপ দেখাতে হবে, অ্যানালাইজ রিলেশনশিপ এমন ভেরিয়েবলস, আপনি ভেরিয়েবল গুলির মধ্যে রিলেশন দেখাতে চাচ্ছেন যে হ্যাঁ আমি দেখলাম যে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে বাচ্চাদের একাডেমিক অ্যাচিভমেন্ট কিছুটা কম হতে পারে বা বেশি হতে পারে, সেটা আপনার ডেটা কালেক্ট করে আপনাকে স্টাডি করতে। এই ছিল আমাদের আজকে আলোচনা। আমি চেষ্টা করেছি আমার মতো করে ব্যাপারটাকে ইজি করে তুলে ধরার জন্য। রিসার্চ সহজ, আবার খুব সহজও নয়, আপনাকে পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আমি বলবো যে এটা সাধনার ব্যাপার। আমরা এক দুই দিনই শিখিনি, বা এখনো আমি একজন স্টুডেন্ট, আমি শিখছি। আই মিন দ্য লার্নিং কার্ভ, আমি এখনো কার্ভে আছি, লার্নিং কার্ভ আছি। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকেন, সুস্থ থাকেন।